খেয়াল করেন। আচ্ছা, এমনিতে ছোট্ট একটা টপিক করব। টপিকটার নাম হচ্ছে আপনার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। ঠিক আছে? তো খেয়াল করেন, এখানে প্রথমে আমি একটা জিনিস লিখছি যে গেইন ইনটু ফ্রিকোয়েন্সি এগেইনস্ট গেইন। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা গ্রাফ আঁকি এবং এই গ্রাফের যদি এক্স অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি রাখি এবং ওয়াই অ্যাক্সিসে আমরা যদি গেইন রাখি, ঠিক আছে, তাহলে সেই গেইন এবং সেই গেইনের মানে যে ফ্রিকোয়েন্সিতে আমি সেই গেইনের মানটা পাচ্ছি, সেই দুইটা ভ্যালুর মাল্টিপ্লিকেশনকে আমরা কি বলতেছি? গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট অথবা হচ্ছে জিবিপি। ঠিক আছে? এটাকে আমরা জিবিডব্লিউ বলতে পারি। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা যদি কোনো একটা কার্ভ আঁকি, যে কার্ভের এক্স অ্যাক্সিসে যদি আমরা ফ্রিকোয়েন্সি প্লট করি এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমরা গেইন রাখি, তাহলে গেইন এবং যে ফ্রিকোয়েন্সির জন্য ওই গেইনটা পাচ্ছি সেই ফ্রিকোয়েন্সির মাল্টিপ্লিকেশনকে আমরা কি বলতেছি? গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট অথবা হচ্ছে জিবিপি। এটাকে আমরা জিবিডব্লিউ বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস লিখছি দেখেন, এফ ইউনিটি। ঠিক আছে? তো এই এফ ইউনিটি জিনিসটা কি, এটা আমরা একটু পরে পড়তেছি, একটু পরে যখন পড়বো তখন এই এফ ইউনিটি সমান এটা কি জন্য লিখছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এই জিবিপি পর্যন্ত বুঝেন, তারপরে আসলে দেখতেছি আমরা কি এই এফ ইউনিটি জিনিসটা কি। আচ্ছা, ঠিক আছে। তো জিবিপি যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা অলওয়েজ অপ এম্পের বেলায় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? তো গেইন ব্যান্ডউইথে যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এখন যদি আমরা একটা কার্ভ দেখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, মেইনলি এটা হচ্ছে আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের একটা কার্ভ। ঠিক আছে? তো এখানে দেখেন আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করছি গেইন, এবং গেইনটা অবশ্যই আমার ডেসিবেলে থাকবে। ঠিক আছে? এখানে হচ্ছে ওপেন লুপ ভোল্টেজ গেইন আমি অ্যাড করে দিছি এবং এক্স অ্যাক্সিসে প্লট করছি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তো এখন আমি এইখানে আমার যে ওপেন লুপ গেইনের যে কার্ভটা আছে, ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে? আপনারা মনে হয় পড়ছেন যে আমার যেই পয়েন্টে বা যেই রকম কার্ভ থাকে সেই কার্ভে একদম পুরো পিক ভ্যালু থেকে আমি হিসাব করতে পারি না, সেটার 3 ডেসিবেল কম, মানে হচ্ছে যে পিক পয়েন্টটা আছে সেই পিক পয়েন্ট থেকে 3 ডেসিবেল কম পয়েন্টে আমার ভ্যালুটা হিসাব করা লাগে। ঠিক আছে? এরকম কিছু কি পড়ছিলেন আগে কোথাও? স্যার স্যার কাট অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হচ্ছে আমার পিক ভ্যালু যেটা আছে সেটা থেকে 3 ডেসিবেল পরে আমি হিসাব করি। এখন 3 ডেসিবেল পরেই কেন হিসাব করি? কারণ হচ্ছে আমি এই জায়গায় 3 ডেসিবেল পরে সেই ভ্যালুটা পাই যেটা হচ্ছে আমার হচ্ছে আপনি বলতে পারেন যে আরএমএস ভ্যালু বা √2 দিয়ে ভাগ করে আমি যে ভ্যালুটা পাই, বা হচ্ছে 70.7% অথবা হচ্ছে 0.707 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে, অথবা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে সেটাকে √2 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, তো সেই পয়েন্টটা হচ্ছে আমি 3 ডেসিবেল পরে পাই। যেহেতু হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস এ ডেসিবেলে আমি কার্ভ প্লট করছি, সেহেতু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু থেকে 3 ডেসিবেল পরে আমি যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমার কি আরএমএস ভ্যালু বা আরএমএস পয়েন্ট বা হচ্ছে 70.7% এর মানে ভ্যালুটা, যেটাই বলেন আপনি। আর যেই ফ্রিকোয়েন্সিতে আমি ওই পয়েন্টটা পাচ্ছি সেই ফ্রিকোয়েন্সিকে আমি বলবো হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? বুঝতে পারছেন? এগুলা কি আগে আপনারা পড়ছেন? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে তো জিনিসগুলো আপনাদের কাছে নতুন না। তাহলে এই জিনিসগুলো এখানে লিখছি, একটু খেয়াল করলে দেখবেন যে -3 ডেসিবেল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আর কিছুই না যে 70.7% অফ ম্যাক্স ভ্যালু অথবা হচ্ছে 0.707 অথবা হচ্ছে √2 দিয়ে ভাগ করলে যেটা পাই। আর যে পয়েন্টে সেই ভ্যালুটা পাচ্ছি মানে যে ফ্রিকোয়েন্সিতে, সেটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে এইখানে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা আছে, এই পয়েন্টের পর থেকে কিন্তু গেইন কি হয়েছে? কমা শুরু হয়েছে। ঠিক আছে? এই পয়েন্টের পর থেকে কিন্তু গেইনের ভ্যালুটা কি আস্তে আস্তে কমা শুরু হয়েছে। তো এই জন্য এই পয়েন্টটাকে আমি বলতেছি যে রোল অফ পয়েন্ট। ঠিক আছে? মনে থাকবে? এই যে দেখেন এই জায়গায় লিখছি যে রোল অফ, মানে হচ্ছে আমার গেইনের ভ্যালুটা কমা শুরু করছে, যে পয়েন্ট থেকে আমার গেইন রিডাকশন হওয়া শুরু করছে। ঠিক আছে? তো সেই পয়েন্টটাকে আমি বলতেছি রোল অফ পয়েন্ট। ঠিক আছে? আর হচ্ছে এখানে দেখেন দুইটা ফিগার আছে, একটা হচ্ছে ওপেন লুপের ক্ষেত্রে আর একটা হচ্ছে ক্লোজ লুপের ক্ষেত্রে। দেখেন এখানে ওপেন লুপের ক্ষেত্রে আমার কার্ভটা হচ্ছে এরকম। ঠিক আছে? যেখানে হচ্ছে আমি শুরুতেই মানে হচ্ছে কোনো ফ্রিকোয়েন্সি ছাড়াই বা হচ্ছে বলতে পারেন যে একবারে জিরো ফ্রিকোয়েন্সিতে আমি একটা হাই গেইন পাচ্ছি। দেখতেছেন? আর হচ্ছে ক্লোজ লুপের বেলায় যদি আমার ক্লোজ লুপ থাকে, ক্লোজ লুপ মানে হচ্ছে যদি আমার অপ এম্পে কোনো ধরনের ফিডব্যাকিং করা থাকে, তখন হচ্ছে শুরুতেই আমি জিরো ফ্রিকোয়েন্সিতে আমি একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে আমার ওপেন লুপ গেইনের চাইতে কম। ঠিক আছে? তখন হচ্ছে আপনি এই কার্ভটা হয়তোবা এত হাই গেইনে না পায় এই রেঞ্জে পাইতে পারেন। ঠিক আছে? তখন হচ্ছে এই যে এরকম পাবেন, যেটা আমি এই যে এইভাবে ডট ডট দিয়ে দেখাই দিছি। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ক্লোজ লুপ গেইনের ভ্যালু।
বুঝতে পারছেন? তো এইভাবে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে আমি আরেকটা জিনিস জানি, আমরা ক্যারেক্টারিস্টিক থেকে দেখছিলাম যে ওপেন লুপ গেইনটা যদি আমার নরমালি আইডিয়াল ক্ষেত্রে কি ওপেন লুপ গেইনটা কি থাকে, অনেক হাই থাকে, ঠিক আছে। যদি আমি ওপেন লুপ গেইনটা কমাই, ঠিক আছে, তখন আমি আমার এখানে যে ব্যান্ডউইথ আছে এই ব্যান্ডউইথটা আমি বেশি পাই, ঠিক আছে। আর এখন ব্যান্ডউইথটা আমি বেশি পাবো, তাহলে ওপেন লুপ গেইনটা কমাবো কিভাবে? ওপেন লুপ গেইনটা কমাবো হচ্ছে আমি যদি নেগেটিভ ফিডব্যাকিং ইউজ করি। আর নেগেটিভ ফিডব্যাকিং ইউজ করলে আমার অপ অ্যাম্পের যে স্ট্যাবিলিটি আছে সেই স্ট্যাবিলিটিটাও বাড়ে, ঠিক আছে। এখন আসেন দেখেন যে কিভাবে হচ্ছে ওপেন লুপ গেইন কমাইলে আমার ব্যান্ডউইথ বাড়তেছে, ঠিক আছে। এই কার্ভে একটু খেয়াল করেন, দেখেন যে প্রথমে আমার যেই ওপেন লুপ গেইনটা ছিল সেটা ছিল এতটুকু। এখন আমি কোন পয়েন্ট থেকে হিসাব করি, ঠিক আছে, -3 ডেসিবেল পয়েন্ট থেকে আমার হিসাব করতে হয়। তার আগে থেকে তো বা তার উপর থেকে তো আমি হিসাব করতে পারবো না, তো -3 ডেসিবেল পয়েন্ট যেটা আছে সেটাতে হিসাব করব। আবার হচ্ছে এই পয়েন্টের পরে -3 ডেসিবেল থেকে আবার নিচে চলে গেছে, তাহলে হচ্ছে আমি এরপরেও হিসাব করতে পারবো না। সুতরাং হচ্ছে এইটুকু রেঞ্জ আমার যতটুকু আছে, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে আমার ব্যান্ডউইথ ওপেন লুপ গেইনের ক্ষেত্রে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমার হচ্ছে কি ওপেন লুপ ব্যান্ডউইথ। যদি আমি আবার হিসাব করি, ঠিক আছে, যদি আপনি চিন্তা করেন যে এইখানেও ক্লোজ লুপের ক্ষেত্রে আপনার আরেকটা কার্ভ আছে, ঠিক আছে, আপনি ক্লোজ লুপের ক্ষেত্রে এরকম আরেকটা পাইছেন, তো এখানে তো আমি সরাসরি সোজা দেখাই দিছি। যদি সোজা না হয়ে এই যে এটার মতো এরকম হইতো, মনে করেন যে এরকম যায় তারপরে হচ্ছে এই জায়গায় আইসা তারপরে মিশতো, ঠিক আছে, এরকম যদি হইতো তখন আপনি কি পাইতেন? তো এই জায়গায় আইসা 3 ডেসিবেল পয়েন্ট পাইতেন। তো তখন দেখা যাচ্ছে কি তখন হচ্ছে এই পয়েন্ট থেকে 3 ডেসিবেল পয়েন্ট এইটুকু, সো আমি ব্যান্ডউইথ কতটুকু পাচ্ছি, এটার নিচে যতটুকু এরিয়া ততটুকু। তো আমি কার্ভ থেকে ইজিলি বুঝতে পারতেছি যে আমার ওপেন লুপে আমার ব্যান্ডউইথটা কতটুকু কম থাকে আর ক্লোজ লুপের ক্ষেত্রে আমি ব্যান্ডউইথটা কতটুকু বেশি পাই, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপ অ্যাম্পের একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারেন, ঠিক আছে। তো এই কারণেই ব্যান্ডউইথ বাড়ানোর জন্য হচ্ছে আমার ওপেন লুপ গেইনটাকে কমায় দিতে হয়। আর ওপেন লুপ গেইনটা আমি কমাই কিভাবে? নেগেটিভ ফিডব্যাক ইউজ করে। আর নেগেটিভ ফিডব্যাক ইউজ করলে আরেকটা অ্যাডিশনাল সুবিধা আমি পাই, সেটা হচ্ছে কি আমার অপ অ্যাম্পের যে স্ট্যাবিলিটি আছে, আউটপুটের যে স্ট্যাবিলিটি সেটাও বাইরে যায়। আচ্ছা, এখন দেখেন আমার হচ্ছে একটা অপ অ্যাম্পের মডেল যদি আমি বলি যে UA741, এটাই সবচেয়ে বেশি প্রচলিত অপ অ্যাম্পের মডেল। এটাই আপনারা ইউজ করবেন স্যার সিমুলেশন যখন করবেন। হ্যাঁ বলেন। স্যার স্টেবিলিটি বলতে কি বোঝানো হয়েছে? স্টেবিলিটি বলতে হচ্ছে আপনার আউটপুট যেটা আছে সেই আউটপুটটা আপনি একটা স্টেবল ফর্মে পাবেন, মানে হচ্ছে আউটপুটে কোনো ধরনের ডিস্টরশন থাকবে না। আউটপুট মনে করেন যে যেরকম পাওয়ার কথা ছিল সেরকমই পাবেন, ওইখানে কোনো ধরনের মানে একবার ভ্যালু আপ ডাউন করবে এরকম হবে না, ঠিক আছে। তো মনে করেন যে আপনার 20 ভোল্ট পাওয়ার কথা, আপনি কনস্ট্যান্ট 20 ভোল্টই পাইতেছেন, এরকম যে জিনিসটা স্টেবল থাকবে, যেটাই পাচ্ছেন সেটা স্টেবল থাকবে, সেটা আপ ডাউন করবে না, এরকম। স্যার ব্যান্ডউইথের সাথে স্টেবিলিটি কিভাবে না, সমানুপাতিক ব্যান্ডউইথের সম্পর্ক? সাথে স্ট্যাবিলিটি না, আমি বলছি যে নেগেটিভ ফিডব্যাকিং ইউজ করলে ব্যান্ডউইথটা বাড়ে। আর নেগেটিভ ফিডব্যাকিং ইউজ করার সাথে সাথে আপনি অ্যাডিশনালি আরেকটা সুবিধা পাচ্ছেন, সেটা হচ্ছে স্ট্যাবিলিটিটা বেড়ে যাইতেছে। বুঝতে পারছেন? সেটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, মনে আছে যে নেগেটিভ ফিডব্যাক নরমালি ইউজ করা হয় কেন, নেগেটিভ ফিডব্যাক ইউজ করলে আমি কি সুবিধাটা পাই, ব্যান্ডউইথ বাড়ে, স্ট্যাবিলিটি বাড়ে, মনে আছে? প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম। এই যে দেখেন একবারে প্রথম ক্লাসে আমরা যখন ক্যারেক্টারিস্টিক পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম যে অফ এন অপারেটেড উইথ নেগেটিভ ফিডব্যাক প্রোভাইডস লার্জ ব্যান্ডউইথ এবং গেইন স্ট্যাবিলিটি। দেখছেন? তো এই জিনিসগুলো হচ্ছে আপনার অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক, বলতে পারেন যে অপ অ্যাম্পের ফিচার এগুলো। আচ্ছা, এখন দেখেন তো একটা মডেল আছে অপ অ্যাম্প UA741, ঠিক আছে। তো এই অপ অ্যাম্পের ক্ষেত্রে আমাদের গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ভ্যালু হচ্ছে 1 মেগাহার্টজ, আমরা জানি। আচ্ছা, তো এখন দেখেন 1 মেগাহার্টজ যদি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ভ্যালু হয়, এখন হচ্ছে এই জিনিসটা আমরা কিভাবে হিসাব করব? তো গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যে ভ্যালুটা থাকবে, ঠিক আছে, আপনারা মনে রাখবেন সেই ভ্যালুতে আমরা গেইন কত পাবো? 0 ডেসিবেল পাবো, ঠিক আছে। এটা মনে রাখবেন যে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুতে আমরা কত পাবো? গেইনটা 0 ডেসিবেল পাবো। কিভাবে পাবো দেখেন, এটা হচ্ছে আমার একটা গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের কার্ভ বলতে পারেন, অথবা ওপেন লুপ গেইনের রেসপন্সের একটা কার্ভ বলতে পারেন, ঠিক আছে। এইখানে দেখেন আমার হচ্ছে 10⁶ বা হচ্ছে 1 মেগাহার্টজ পয়েন্টটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে এইখানে হচ্ছে আমার গেইনের ভ্যালু চলে আসছে কত? 0, ঠিক আছে। এটা অপ অ্যাম্পের একটা ফিচার, যেই গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুতে আমার কি আসবে? গেইনের ভ্যালুটা 0 ডেসিবেল চলে আসবে, কারণ হচ্ছে এই পয়েন্ট থেকে রোল অফ হওয়া শুরু করবে।
রোল অফ হইতে 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 যেই পয়েন্টে যায় সেটা 0 হয়ে যাবে, সেই পয়েন্টটাই হচ্ছে কি আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি জানি অপএম 741 এর ক্ষেত্রে আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট দেওয়া আছে কত 1 মেগাহার্টজ। ঠিক আছে, তো 1 মেগাহার্টজ পয়েন্টে আমি গেইন কত পাচ্ছি 0 ডেসিবেল। খেয়াল রাখবেন 0 ডেসিবেল কিন্তু। ঠিক আছে, কারণ হচ্ছে আমি ওয়াই অক্ষে কি মানে ওয়াই অ্যাক্সিস এ কিসে প্লেস করছিলাম, ডেসিবেলে প্লেস করছিলাম। এখন যদি ডেসিবেলে কোনো কিছুর ভ্যালু 0 থাকে, ঠিক আছে, সেটা ডেসিবেল ছাড়া নরমালি মানে নরমালি যদি ডেসিবেল ছাড়া আমি প্রকাশ করি সেটা কত আসবে? আপনি হিসাব যদি করেন নরমালি 20 log 10, তারপরে যদি আপনি 0 বসান, ঠিক আছে, তখন সেখানে কি আসবে log 0 20, তো 20 চলে যাবে, তো log 0 সেখানে আপনি 1 পাবেন না সিম্পলি। জি স্যার। ঠিক আছে, তো সেইখানে কোনো একটা ভ্যালু যদি আমার ডেসিবেলে 0 থাকে সেটা নরমালি বা হচ্ছে আপনি নরমালি আমরা যেরকম হিসাব করি তো সেরকম আপনি কত পাবেন 1 পাবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমি জিবিপি তে, ঠিক আছে, যে ফ্রিকোয়েন্সিতে 1 মেগাহার্টজ একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে আমি গেইন পাচ্ছি কি 1, তার মানে কি ইউনিটি গেইন পাচ্ছি। তো এই ফ্রিকোয়েন্সিতে 1 মেগাহার্টজে আমি এখানে ইউনিটি গেইন পাচ্ছি বলে আমার 1 মেগাহার্টজ তা আমার কি বলতেছি আমি এখানে ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি বলতেছি 1 মেগাহার্টজ কে। ঠিক আছে, এই মেগাহার্টজ পয়েন্টে আমি গেইনটাকে কি পাচ্ছি 1 পাচ্ছি, মানে হচ্ছে ইউনিটি গেইন পাচ্ছি। আর এই ইউনিটি গেইন পাওয়ার কারণে আমি 1 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিটাকে কি বলছি ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি বলতেছি। এই কারণেই আমি হচ্ছে এখানে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যেটা এটার সাথে আমি কি লিখছিলাম এফ ইউনিটি লিখছিলাম, কারণ হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট যেই পয়েন্টটা সেই ফ্রিকোয়েন্সি পয়েন্টেই আমি কি পাইতেছি আমার গেইন কি পাইতেছি ইউনিটি পাইতেছি। ঠিক আছে, আপনারা কার্ভ দেখলেও এই জিনিসটা খেয়াল করবেন। এই কারণেই হচ্ছে আমি এখানে কি লিখছি এফ ইউনিটি লিখছি, কারণ হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টটা এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টটা হচ্ছে আমি গেইনের ভ্যালু কি পাবো 1 পাবো। বুঝতে পারছেন না? রিপিট করবো আরেকবার। স্যার হ্যাঁ বলেন। স্যার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের মানটা বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের মানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, সেটা বেশিও হবে না কমও হবে না। ঠিক আছে, আপনার একটা নির্দিষ্ট অপএম্পের বেলায়, ঠিক আছে, এই গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে, সেটা বাড়বেও না কমবেও না। তো অবশ্যই সেটা একটা বড় ভ্যালুই হবে, ছোট ভ্যালু হবে না। নরমালি আপনার মেগাহার্টজ রেঞ্জে থাকবে, এর কমে থাকবে না। ঠিক আছে, তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে ভালো না খারাপ। এখন এক এক মডেলের তো এক এক রকম রেঞ্জে থাকবে, কিন্তু গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের মানে ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। এখন কিভাবে কনস্ট্যান্ট থাকতেছে বিভিন্ন কেসের ক্ষেত্রে সেটা আমরা ক্যালকুলেশন করে হিসাব করব একটু পরে, দেখবেন। আচ্ছা ঠিক আছে, তো অপ অ্যাম্পের আরেকটা স্পেশাল প্রপার্টি আছে বা স্পেশাল ফিচার আছে যেটা আপনারা দেখতেছেন যে ডিসি কন্ডিশনে বা হচ্ছে জিরো ফ্রিকোয়েন্সিতেও আমার অপ অ্যাম্পটা কি করে একটা হাই গেইন প্রোভাইড করে। ঠিক আছে, একটু আগে যেটা আমরা দেখলাম যে আমার ফ্রিকোয়েন্সি যখন 0 ছিল তখনও সে কি করছে একটা হাই গেইন দিছে। এই প্রপার্টিটা বা হচ্ছে এই ফিচারটা হচ্ছে আমার অপ অ্যাম্পের একটা স্পেশাল ফিচার। ঠিক আছে, তো আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি না দিয়েও মানে ডিসি কন্ডিশনে বা ডিসি সাপ্লাই থাকলেও আমি এখানে একটা হাই গেইন পাইতেছি। এটা আমার অপ অ্যাম্পের একটা স্পেশাল প্রপার্টি বা স্পেশাল ফিচার বলতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসেন দেখি যে আমরা বলছি যে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের মান যে কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কিভাবে কনস্ট্যান্ট হচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন আমার বিভিন্ন পয়েন্ট কাটা আছে, দেখেন তো এখানে হচ্ছে আমার 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1 2 এরকম করে মানে প্রত্যেক ডিকেড আঁকা আছে। ঠিক আছে, এখানে ডিকেড মানে কি বুঝতেছেন বা ডিকেড মানে কি জানেন? লগারিদম গ্রাফে কাজ করছেন এর আগে কখনো? না স্যার। লগ লগ গ্রাফ বা সেমি লগ গ্রাফে, তো সেমি লগ গ্রাফ বা লগ লগ গ্রাফে যদি কাজ করেন দেখবেন যে প্রত্যেকটা ঘর মানে একটা ঘর থেকে আরেক ঘর যত আপনি ডানে যাবেন দেখবেন যে মানে আপনার ভ্যালু ডিকেড হিসেবে বাড়তেছে। এখন ডিকেড হিসেবে বাড়তেছে মানে কিছুই না যে 10 এর উপরে একটা করে পাওয়ার বাড়তেছে, জাস্ট এই জিনিসটাই, আর কিছুই না। মানে 10 এর উপরে একটা করে পাওয়ার বাড়বে যত ঘরে যাবেন আপনি। ঠিক আছে, তো এখানে এই পয়েন্টে যদি আপনার হিসাব করেন যে 1, তাহলে এটা হবে 10, তাহলে মানে এটা হবে 10 স্কয়ার, এটা হবে 10 কিউব, এটা হবে 10 টু দি পাওয়ার 4, এটা হবে 10 টু দি পাওয়ার 5, এটা হবে 10 টু দি পাওয়ার 6। এরকম ভাবে হচ্ছে প্রত্যেকটা ঘরে আপনার 10 এর এক করে পাওয়ার বাইরে যাবে। ঠিক আছে, তো এইভাবে যখন প্রত্যেকটা ঘর বাড়তেছে এই প্রত্যেকটা ঘরকে আমি বলতেছি ডিকেড।
আর হচ্ছে প্রত্যেকটা ডিকেডে আমার ভ্যালুটা মানে গেইনের যে ভ্যালু সেটা মানে আমার কমে আসবে, এবং সেই কমে আসার ভ্যালুটা হচ্ছে 20 ডেসিবেল। ঠিক আছে, যেহেতু উপর থেকে নিচের দিকে কমছে সেই কারণে হচ্ছে আমি এখানে -20 ডেসিবেল দিছি। ঠিক আছে, দেখতে পারতেছেন -20 ডেসিবেল পার ডিকেড, এই কারণেই লেখা হয়েছে। ঠিক আছে, তো এখন আমি হচ্ছে যে কোনো পয়েন্টে আমি হিসাব করি, দেখি যে আমার গেইন আর ব্যান্ডউইথের যে মাল্টিপ্লিকেশন আছে সেটা কনস্ট্যান্ট থাকে কিনা। আচ্ছা, তো প্রথমে দেখেন যে আমি একটা ফ্রিকোয়েন্সি পয়েন্ট নিলাম যে 10⁵ হার্টজ। ঠিক আছে, তো 10⁵ হার্টজ পয়েন্টে এই পয়েন্টটা, তো এই পয়েন্টে আমার গেইন কত আছে? 20 ডেসিবেল। তো হচ্ছে আমি দেখলাম যে আমার গেইনটা কত আছে, 20 ডেসিবেল আমি নিলাম। এখন হচ্ছে 20 ডেসিবেল, এটাকে যদি আমি নরমাল ফরম্যাটে নিয়ে আসি, ঠিক আছে, ডেসিমেল ফরম্যাটে যদি নিয়ে আসি, তাহলে হচ্ছে আমার এই 20 ডেসিবেলটা কত হবে? 10 হবে। এখন হচ্ছে এই 10 আর হচ্ছে 10⁵ আমি গুণ করে দিব। এটা হচ্ছে আমার গেইন, আর এটা হচ্ছে আমার কি, আপনি বলতে পারেন যে গেইনের এগেইনস্টে যে ফ্রিকোয়েন্সি আছে, বা বলতে পারেন যে এইটার নিচে বা এই কার্ভের নিচে যে ব্যান্ডউইথটা আমি পাচ্ছি। ঠিক আছে, তো সেই ব্যান্ডউইথটা আমি যদি মাল্টিপ্লাই করে দেই, তো দেখা যাচ্ছে আমার কি জিবিপি যেটা হচ্ছে আমার 10⁵ ইনটু হচ্ছে কত, 10, কত পাচ্ছি? 10⁶ অথবা হচ্ছে 1 মেগাহার্টজ। ঠিক আছে, তো সেম ভাবে যদি আমি আরেকটা পয়েন্ট নেই যে 1000 হার্টজ যদি নেই, 1000 হার্টজ মানে হচ্ছে 10⁵, তো 10⁵ পয়েন্ট হচ্ছে এইখানে, তো এই পয়েন্টে আমার গেইনের ভ্যালু হচ্ছে 60। তো আমি যদি 60 ডেসিবেল নেই এবং 60 ডেসিবেলকে নরমালি ডেসিমালে আনি, কত হচ্ছে আমার 1000। তো 1000 ইনটু 1000 যদি করি, তা আমি কি পাবো? সেম 1 মেগাহার্টজ পাবো। ঠিক আছে, তো যদি আমি আরেকটা পয়েন্ট নেই, ফ্রিকোয়েন্সি যদি 10⁶ হার্টজ মানে হচ্ছে এই পয়েন্টটা নেই, এই পয়েন্টে গেইনের ভ্যালু কত? 0 ডেসিবেল। আর 0 ডেসিবেল মানে কত আমরা জানি 1। তো এই 1 দিয়ে যদি আমি 10⁶ কে মাল্টিপ্লাই করি, সেটাও কি থাকবে? 1 মেগাহার্টজ থাকবে। তার মানে হচ্ছে এরকম কার্ভে আপনি যে কোনো পয়েন্টের জন্য যে কোনো জায়গায় গেইন যদি হিসাব করে তারপরে গেইন আর হচ্ছে যে ফ্রিকোয়েন্সিতে সেই গেইনটা পাচ্ছেন সেটার ভ্যালুটা গুণ করেন, বা হচ্ছে জিবিপি বের করেন, তাহলে হচ্ছে সেই ভ্যালুটা অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে এই কারণেই হচ্ছে আমি প্রথমে লিখছিলাম যে জিবিপির ভ্যালু অলওয়েজ কি? কনস্ট্যান্ট। এই যে এই জিনিসটা লিখছিলাম যে জিবিপির ভ্যালু অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এই কারণেই লেখা হয়েছে। এখন যদি প্রশ্ন আসে যে জিবিপি কেন কনস্ট্যান্ট থাকে, আপনারা এরকম উদাহরণ দিয়ে প্রুফ করতে পারবেন না? জি স্যার। এরকম একটা কার্ভ যদি দেওয়া থাকে প্রশ্নে, তো দেওয়া থাকলো, না দেওয়া থাকলে সিম্পলি একটা ড্র কইরা তারপর হচ্ছে দুইটা বা তিনটা এরকম ফ্রিকোয়েন্সির জন্য মার্ক যেরকম থাকে সেরকম বুঝে আর কি, ফ্রিকোয়েন্সির জন্য এরকম প্রুফ করে দিবেন। এই প্রুফটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আচ্ছা, জিবিপি মোটামুটি এই পর্যন্তই। তো এখন আসেন শুধু ব্যান্ডউইথ জিনিসটা কি। গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট তো আমরা পড়ে ফেললাম, তো শুধু ব্যান্ডউইথ জিনিসটা কি? একটু আগে আমরা কার্ভ থেকেই দেখছি যে ব্যান্ডউইথ জিনিসটা আমরা যখন হিসাব করব, তখন জিনিসটা আমরা হিসাব করব -3 ডেসিবেল পয়েন্টে। মানে হচ্ছে যদি আমার একটা পয়েন্ট থাকে, ম্যাক্সিমামে যদি একটা পয়েন্ট থাকে, সেখান থেকে আমরা কি -3 ডেসিবেল পয়েন্ট নিচে, মানে হচ্ছে 70 ম্যাক্সিমাম ভ্যালুর 70.7% পয়েন্ট থেকে হিসাব করব। যদি এইরকম একটা কার্ভ থাকে, ঠিক আছে, তো এই যে এরকম যেটা হচ্ছে 0 থেকে শুরু হয়ে একটা পিকে যায়, তারপর আবার 0-তে চলে আসছে, এরকম যদি একটা কার্ভ থাকে, তাহলে হচ্ছে সেটার ম্যাক্সিমাম ভ্যালুর 70.7% কোথায়? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টের মাঝখানে, মানে এরিয়া আন্ডার দিস কার্ভ যতটুকু আছে ততটুকুই আমার কি হবে? ব্যান্ডউইথ হবে। এটাই তো আমরা দেখছি, তাই না? জি স্যার। এই জি স্যার। এরিয়ার নিচে যতটুকু আছে ততটুকুই আমার ব্যান্ডউইথ। তো হচ্ছে আমার F1 পয়েন্ট থেকে F2 পয়েন্ট পর্যন্ত এখানে সরাসরি যতটুকু এই আপনার রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রফলটাই কি হবে? আমার ব্যান্ডউইথ হবে। আর নরমালি ব্যান্ডউইথটা মোটামুটি আপনার মানে হার্টজেই প্রকাশ করে, ফ্রিকোয়েন্সি দিয়ে প্রকাশ করে। কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সিতেই যেহেতু প্লট, মানে হচ্ছে এক্স এক্সিস আমি যেহেতু ফ্রিকোয়েন্সি প্লট করতেছি, আর যেহেতু ফ্রিকোয়েন্সি দিয়ে হিসাবটা পাচ্ছি, তো ফ্রিকোয়েন্সির এককেই ব্যান্ডউইথটাকে আমি প্রকাশ করব। ঠিক আছে, আচ্ছা, এখানে খেয়াল করেন আমি যে একটা কার্ভ রাখছি, সেটা মনে করেন আপনি ধরে নেন যে আই ম্যাক্স এর কার্ভ, মানে হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টের কার্ভ। তো ম্যাক্সিমাম কারেন্ট যদি এইটা হয়, তাহলে এই পয়েন্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু। আর ম্যাক্সিমাম কারেন্ট যদি এখানে আমি ড্র করি, তাহলে হচ্ছে আমার পাওয়ারের ফর্মুলা কি হবে বলতে পারবেন? কারেন্টের রেসপেক্টে পাওয়ারের ফর্মুলা বলতে পারবেন? স্যার কোন পয়েন্টে? পয়েন্টে না, মানে কারেন্টের রেসপেক্টে।
মানে আমি কারেন্ট দিয়া মানে আচ্ছা আই ইউজ করে কিভাবে পাওয়ার বের করব বা পাওয়ার বের করার ফর্মুলাটা কি? নরমালি আমরা কি আরএমএস ভ্যালু নিব আইম্যাক্স এর, মানে কারেন্টের আরএমএস ভ্যালু নিব? আরএমএস ভ্যালু নেন যে ভ্যালু নেন সেটা কোনো কথা না, মানে হচ্ছে আমরা শুধু ফর্মুলাটুকু বলেন যে এখানে আপনি জেনারেলাইজ একটা হিসাব করবেন, তো তো হচ্ছে আরএমএস ভ্যালু বা কি হিসাব করতেছেন সেটা দরকার নেই। আরএমএস ভ্যালু তো অবশ্যই নেবেন, আরএমএস ভ্যালু দিয়ে হিসাব করবেন, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে তো আর হিসাব করবেন না। নরমালি আপনার পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ারের ফর্মুলা কি? ভি আই স্কয়ার আর ভি ইনটু আই অথবা আই স্কয়ার আর, যেটাই বলেন, তো যে কোনো একটা বলতে পারলেও তো হইতো, ঠিক আছে? তো এটাই জিজ্ঞেস করতেছিলাম, আর কিছুই না। তো হচ্ছে আই এর রেসপেক্টে, শুধু আই এর রেসপেক্টে আমরা হিসাব করতে চাচ্ছি, আর তো আমার কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তো এরকম যদি হয় তো হচ্ছে আমি এই পয়েন্টে ভ্যালুটা পাবো আই ডিভাইডেড বাই √2, তাই তো? 70.7% মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে আই ম্যাক্স ডিভাইডেড বাই √2। তো সেইখান থেকে যদি আমি পাওয়ারটা বের করি, তার মানে কি আই স্কয়ারের ভ্যালুই তো বের করতেছি। তার মানে আই স্কয়ার যদি হয় 1/√2 স্কয়ার যদি হয়, তাহলে কি হয়ে যেতেছে? হাফ হয়ে যেতেছে না? তার মানে আমার পাওয়ারটা এই যে পয়েন্ট আছে, ঠিক আছে, আমার যেটা হচ্ছে আমার আরএমএস ভ্যালু যেখানে পাচ্ছি বা -3 ডেসিবেল পয়েন্ট, এই দুইটা পয়েন্টে আমার পাওয়ার কি হয়ে যাইতেছে? হাফ হয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখতে হবে যে আমার যে 3 ডেসিবেল পয়েন্ট আছে, এই 3 ডেসিবেল পয়েন্টে আমার পাওয়ারটা কইমা কত হয়ে যায়? হাফ হয়ে যায়, হাফ। ঠিক আছে? এই কারণে হচ্ছে আমার এই দুইটা পয়েন্টকে আমি বলতেছি কি হাফ পাওয়ার পয়েন্ট, অথবা হচ্ছে এই দুইটা ফ্রিকোয়েন্সিকে আমি বলতেছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? এই দুইটা পয়েন্টকে আমি বলতেছি হাফ পাওয়ার পয়েন্ট, এবং আর কি বলতেছি, এই দুইটা ফ্রিকোয়েন্সির ভ্যালুকে আমি বলতেছি হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কি কারণে? কারণ হচ্ছে এখানে আমার পাওয়ারের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? হাফ হয়ে যাচ্ছে। কিভাবে হাফ হইলো? কারণ হচ্ছে আমার এখানে মানে এখানে কারেন্টের ভ্যালুটা কি ছিল? আই ডিভাইডেড বাই √2 ছিল। যেহেতু হচ্ছে আমার আই স্কয়ার আর হচ্ছে আমার পাওয়ার, যেহেতু স্কয়ার করব সেহেতু স্কয়ার করলে এটা কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে, মানে হচ্ছে হাফ হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি এই দুইটা পয়েন্টে কি পাচ্ছি? পাওয়ারের ভ্যালু হাফ পাচ্ছি। এখন এর চাইতে কম যদি আপনি পাওয়ার পান, ঠিক আছে, কোনো একটা জায়গায় যদি আপনি অপএম্পকে বা হচ্ছে কোনো একটা সার্কিটকে, নরমালি যে কোনো কিছুকে যদি অপারেট করতে চান, ঠিক আছে, এই হাফ পাওয়ার পয়েন্টের নিচে যদি আপনি পাওয়ার পান, তাহলে সেখানে মানে সেই জায়গায় আপনি ওই সার্কিটটাকে অপারেট করতে পারবেন না, বা অপারেট করলেও সেটা ভালো আপনার ডেজার্টস আউটপুট যেটা আছে বা স্টেবল একটা আউটপুট যেটা আছে সেরকম দেবে না। মানে শুধু সোজা কথা মনে রাখবেন যে হাফ পাওয়ার পয়েন্টের কমে পাওয়ার থাকলে আপনি সেটাকে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো হাফ পাওয়ার পয়েন্টে থাকতে হবে পাওয়ারটা, অথবা হচ্ছে হাফ পাওয়ার পয়েন্টের বেশি থাকতে হবে। বেশি থাকলে সামান্য জায়গায় মানে বিভিন্ন জায়গায় লস টস হয়ে যাবে রেজিস্টারে, এরকম দেখা যায় যে লস টস হয়ে তারপরে আপনার হাফ পাওয়ার পয়েন্টে আইসা মোটামুটি স্যাচুরেটেড হয়ে যায়। কিন্তু হাফ পাওয়ার পয়েন্টের কমে থাকলে আপনি সেটাকে ইউজই করতে পারবেন না, ঠিক আছে? এই জিনিসটুকু মনে রাখেন, ঠিক আছে? তো যদি এখন বেশি হয় স্যার, যদি বেশি হয় মানে যে হাফ পাওয়ার পয়েন্ট 2 নাম্বার যেটা আছে সেটার থেকে বেশি হইলে? বেশি তো হবে না, ঠিক আছে, কারণ হচ্ছে আপনি বেশি পয়েন্টে তো হিসাব করবেনই না, আপনি তো হিসাব করবেনই হাফ পাওয়ার পয়েন্ট হিসাব করবেন না, 3 ডেসিবেল পয়েন্টে হিসাব করবেন। তো সেই হিসাব করলে তো আপনার ওইটার বেশি তো আসার প্রশ্নই আসে না। দেখা যায় মাঝে মাঝে আপনার সমান সমান পায়ে যেতে পারেন, সমান সমান পায়ে গেলেই মনে করেন যে কেল্লা ফতে, ঠিক আছে? তো সুপার কন্ডাক্টর ইউজ করে ফেলছেন, এরকম চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে সমান সমানই পাওয়া যায় না। আচ্ছা, তো এখন দেখেন আমরা সিম্পল একটা ম্যাথ দেখি, ঠিক আছে, যে কিভাবে ক্যালকুলেট করে আমার ব্যান্ডউইথ অ্যাম্পলিফায়ারের। তো দেখেন মনে করেন যে একটা জায়গায় আমার গেইন দেওয়া আছে, ঠিক আছে? তো 37 ডেসিবেল হচ্ছে আমার গেইন দেওয়া আছে। যদি 37 ডেসিবেল হচ্ছে আমার গেইন দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমি গেইনের যে ডেসিমাল ভ্যালুটা আছে সেটা আমি এখানে বসায়া আমি এটা বের করতে পারি। কিভাবে বের করব আপনারা জানেন, অলরেডি গতদিনকে আমরা ম্যাথে দেখছি। তো log a সমান সমান 37/20, এই 20 চলে আসবে, এবং a এর ভ্যালু বের করতে চাইলে জাস্ট আমরা অ্যান্টি লক করে দিব, ঠিক আছে? তো দেখা যাবে এরকম করে আমরা গেইনের যে ডেসিমাল ভ্যালুটা আছে সেই ডেসিমাল ভ্যালুটা কত পাচ্ছি? 70.8, ঠিক আছে? এটা গেল আমার হচ্ছে কি, এটা কি গেল গেইন, ঠিক আছে? এখন যদি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট থেকে আমি যদি গেইনটা ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো? ব্যান্ডউইথ পাবো। তাহলে হচ্ছে ব্যান্ডউইথ আমরা পেয়ে গেলাম, যেহেতু এটা UA741 অপ অ্যাম্প, সেহেতু হচ্ছে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ভ্যালু কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কত? 1 মেগাহার্টজ আমরা জানি। তো যদি প্রশ্নে নাও দেওয়া থাকে, যদি শুধুমাত্র এইটুকু বইলা দেয় যে এটা হচ্ছে UA741 অপ অ্যাম্প,
তখন আপনারা ইজিলি 1 মেগাহার্টজ বসায় দিবেন। সিম্পলি 1 মেগাহার্টজ বসায় দিবেন, কারণ হচ্ছে ইউএস 741 অপ এম্পের ক্ষেত্রে আমার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ভ্যালুটা হচ্ছে 1 মেগাহার্টজ এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট। যদি প্রশ্ন না দেওয়া থাকে তখন আবার বললেন না যে প্রশ্ন দেওয়া নাই, কেমনে করব এই সেই। ঠিক আছে, এটা এখনই বইলা দিলাম, যদি না দেওয়া থাকে 1 মেগাহার্টজ ইউজ করবেন। শুধুমাত্র ইউএ অফ মানে অপ এম্প ইউএ 741 এর ক্ষেত্রে, যদি অন্য কোনো ভার্সন দেওয়া থাকে সেক্ষেত্রে ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, তো ডিভাইড করলে আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাই যেটা হচ্ছে 14 কিলোহার্টজ। ঠিক আছে, আচ্ছা যদি এখন আমরা গেইনের ভ্যালু কমায় দিই, দেখেন এখানে গেইনের ভ্যালু যদি আমরা কমায় দিই মানে হচ্ছে গেইনের ভ্যালু যদি 20 ডেসিবেল হিসাব করি তাহলে ব্যান্ডউইথ কত আসে? এখানে জাস্ট 37 ডেসিবেলের জায়গায় 20 ডেসিবেল হিসাব করবেন। এখানে এ যেটা দেওয়া আছে সেটা ডেসিবেলে দেওয়া আছে, ঠিক আছে? আবার আপনারা প্যাচ লাগান না, ডেসিবেলে 20 ডেসিবেল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের যেটা ডেসিমালে সেটা একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আবার যখন এখানে বসায় দিব আমরা একটা ব্যান্ডউইথ পাবো। সেই ব্যান্ডউইথটা কত হয়ে যাবে? 100 কিলোহার্টজ। ঠিক আছে, তো তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারি, যদি আমাদের ওপেন লুপ গেইন কমে, ঠিক আছে, তাহলে আমাদের ব্যান্ডউইথ কি হইতেছে? বাড়তেছে। তো এখানেও আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রুফ পাইলাম যে ওপেন লুপ গেইন যদি আমাদের কমে যায় বা কমাইতে হয় তখন হচ্ছে আমাদের ব্যান্ডউইথ বাইরে যায় বা হচ্ছে বাড়াইতে হয়। বুঝতে পারছেন? জি স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে ওপেন লুপ আছে, বুঝবো কিভাবে? ওপেন লুপ আছে বলতে আপনারা মানে যেহেতু ফিডব্যাকের কোনো কথা বলা নাই সেহেতু এটা ওপেন লুপেই আছে। যদি ফিডব্যাকে বলা থাকে তাহলে ক্লোজ লুপ গেইনের ভ্যালু দেওয়া থাকবে বা হচ্ছে শুরুতে বইলা দিবে। ঠিক আছে, তো যেহেতু কিছু বলা নাই আপনারা ওপেন লুপই ধরে নেন। যেহেতু আমরা সব ধরনের কনসিডারেশন গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের ক্ষেত্রে কিসে করছি? ওপেন লুপে করছি না? তো নরমালি জি ওপেন লুপে যদি জি স্যার। ক্লোজ লুপ হয়ে থাকে তাহলে সেটা বইলা দিবে ক্লোজ লুপ ব্যান্ডউইথের ভ্যালু। আর ক্লোজ লুপ ব্যান্ডউইথের ভ্যালু অলওয়েজ আপনার কমই থাকবে। ঠিক আছে, সে রেঞ্জটা 20 থেকে আর নিচে চলে আসবে। যখন 20 থেকে নিচে আসবে বা কম ভ্যালুর আপনি গেইন পাবেন হ্যাঁ, তখন ব্যান্ডউইথ কমে যাবে। তখন ব্যান্ডউইথ বাইরে যাবে। বাড়ি যাবে স্যার। বাইরে যাবে, ব্যান্ডউইথ কমবে না। জি স্যার। গেইনের ভ্যালু যত কিভাবে কমবে স্যার? ব্যান্ডউইথ তত বাড়বে। ক্লোজ লুপ স্যার নেগেটিভ নেগেটিভ ফিডব্যাকে তো স্যার নেগেটিভ ফিডব্যাকে কি হচ্ছে? আমার ব্যান্ডউইথ আপনি কমে। এখানে চিন্তা করেন, যে এখানে আপনার ব্যান্ডউইথের ভ্যালু যত কমাইতেছি আমি, ব্যান্ডউইথের ভ্যালু প্রথমে 37 ছিল, আমরা পাইছি সরি ব্যান্ডউইথ না, গেইনের ভ্যালু প্রথমে 37 ডেসিবেল ছিল, আমরা ব্যান্ডউইথ পাইছি 14 কিলোহার্টজ। ঠিক আছে, তো গেইনের ভ্যালু আমরা কমায়া 20 ডেসিবেলে নিয়ে আসলাম, আমরা তারপরে ব্যান্ডউইথ কত পাইছি? 100 কিলোহার্টজ। তো বাড়লো না? জি স্যার। আপনি গেইনের ভ্যালু যত কমাবেন তত হচ্ছে আপনার ব্যান্ডউইথ বাড়বে, সেটা তো আমরা কার্ভেও দেখছিলাম। কার্ভটা খেয়াল তো করেন? স্যার এটা কি ওপেন লুপের ক্ষেত্রে? ওপেন লুপ ক্লোজ লুপ যে কোনো কিছুর ক্ষেত্রেই। হ্যাঁ বুঝছি স্যার। ওপেন লুপের ক্ষেত্রে তো আপনার গেইনটা বেশি, তো গেইন বেশি হওয়া মানে কি ব্যান্ডউইথ কম থাকা। ঠিক আছে, ওপেন লুপ হচ্ছে এইটা, এর রেসপন্সটা হচ্ছে ওপেন লুপ। ঠিক আছে, তো তাহলে হচ্ছে ওপেন লুপের ক্ষেত্রে যেহেতু হচ্ছে আমার এই রেসপন্স পাইছি -3 ডেসিবেল পয়েন্ট আমি এইখানে পাইছি, তো এই এরিয়ার আন্ডারে যে কার্ভটুকু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার কি ব্যান্ডউইথ। তো এই যে এইটুকু ব্যান্ডউইথ হচ্ছে আমার ওপেন লুপ ব্যান্ডউইথ, এই যে আমি যেটা চিহ্নিত করছি এখানে। আর যদি আমার গেইনের ভ্যালু কমে, ক্লোজ লুপে তো অবশ্যই গেইনের ভ্যালু কমবে। ঠিক আছে, এখানে অ্যাপ্রক্সিমেট 20 থেকে 40 এর ভিতরে আমি নিছি, নরমালি আরো কম হয়। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে ক্লোজ লুপের যখন আমার গেইনের ভ্যালুটা কমে গেছে তখন আমার 3 ডেসিবেল পয়েন্ট মানে তখন হচ্ছে আমার রেসপন্সটা, তো এখানে তো আমি সরাসরি একটা দেখাই দিছি, রেসপন্স নরমালি হচ্ছে আপনার এরকম যায়া তারপরে হচ্ছে এইভাবে যায় তারপরে নামবে। ঠিক আছে, তো এখানে 3 ডেসিবেল পয়েন্ট পাবো আমি এইখানে, তো দেখা যাচ্ছে এখান থেকে এইখানে, তো এর নিচে যে কার্ভটুকু আছে সেটা হবে তখন আমার ব্যান্ডউইথ। তো এই যে এখানে যতটুকু আছে সেটা হচ্ছে আমার ক্লোজ লুপ ব্যান্ডউইথ হবে। দেখা যাচ্ছে গেইনের ভ্যালু যত কমতেছে আমার ব্যান্ডউইথের ভ্যালু তত কি হচ্ছে? ব্যান্ডউইথ বাড়তেছে বাড়তেছে। বাড়তেছে। হ্যাঁ, আর আপনি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকেও নরমালি সিম্পলি মনে রাখতে পারবেন, যত হচ্ছে আপনি কম ভ্যালু দিয়ে ভাগ করবেন ব্যান্ডউইথের ভ্যালু তত কি হবে? বাড়বে না? তো এখানে যত জি কম স্যার। ভ্যালু দিয়ে আপনি ডিভাইড করবেন, যত কম ভ্যালু দিয়ে ডিভাইড করবেন এই জিনিসটা তত বাইরে যাবে। ঠিক আছে, এইটাই। যেহেতু হচ্ছে আপনার গেইন ব্যান্ডউইথ প্রোডাক্টের মানটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে, তো বড় ভ্যালু দিয়া ভাগ করলে কমে যাবে, ছোট ভ্যালু দিয়া ভাগ করলে বাইরে যাবে। তার মানে কি যত কমবে তত বাড়বে ওইদিকে ব্যান্ডউইথ।
বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আচ্ছা, গতদিন একটা কাজ দিছিলাম বা নিজেদের পড়তে বলছিলাম যে অপএম্প কে যদি জি আমি স্যার। ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সির চাইতে বেশি ফ্রিকোয়েন্সিতে অপারেট করাই তাহলে কি হয়? জি স্যার। আপনারা কি দেখছিলেন এটা? পাইছিলেন? জি জি স্যার। স্যার। হ্যাঁ, কেউ একজন বলেন তো, সবার উদ্দেশ্যে বলেন। স্যার আউটপুটের ওয়েভফর্মটা ডিস্টর্টেড হবে আর ওপেন লুপ ভোল্টেজ গেইন, ইনপুট ইম্পিডেন্স এগুলা কমবে আর আউটপুট ইম্পিডেন্সটা বাড়বে। হ্যাঁ, এইগুলা হচ্ছে সমস্যা। যে জিনিসগুলো আমার ফিক্স থাকার কথা সেই জিনিসগুলো আমার ফিক্স থাকবে না। ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সির চাইতে যদি বেশি ফ্রিকোয়েন্সি আমি অপারেট করাই তখন দেখা যায় যে আমার ইনপুট ইম্পিডেন্সটা হাই থাকার কথা সেটা কমা যায়, আউটপুট ইম্পিডেন্সটা লো থাকার কথা সেটা বাইরে যায়, আমার ওপেন লুপ গেইনটা বেশি থাকার কথা সেটা কি হয়ে যায়, কমা যায়। আলটিমেটলি দেখা যায় যে এইসব কারণে হচ্ছে আমার যে আউটপুটটা পাওয়ার কথা সেই আউটপুটটা আমি পাই না, আউটপুটটা আমার ডিস্টর্টেড হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে মেইনলি সমস্যা। তো এইগুলো হচ্ছে সমস্যা হয় যদি আমি ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি চাইতে বেশি ফ্রিকোয়েন্সিতে অপারেট করে। এই কারণেই হচ্ছে আমার ওই একটা কন্ডিশন ছিল যে একটা আমি ম্যাথ করছিলাম, যে ম্যাথের মধ্যে আমি দেখছিলাম যে আমার ইনপুট যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সিটা কি হইতে হয়, অবশ্যই ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সির চাইতে কম থাকতে হয়। যদি কম হওয়া বেশি লাগে। হয়ে যায়, হ্যাঁ যদি বেশি হয়ে যাইতো তখন আমার কি হইতো, ডিস্টরশন হয়ে যেত। কালকের প্রশ্নের উত্তর কিন্তু আমি ম্যাথের মধ্যে অলরেডি দিয়ে দিছিলাম। ঠিক আছে, আপনারা যদি খেয়াল করতেন ভালো করে তাহলে আসলে তখনই দেখে যেতেন। ঠিক আছে, তো ওইখানেই কিন্তু স্যার অ্যান্সার ছিল। এটা ডিস্টরশন বলছিলেন তো। হ্যাঁ, ডিস্টরশন ছিল, ডিস্টরশন হবে বা ডিস্টরশন হইতো যদি ইনপুট ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি চাইতে বাইরে যেত। আচ্ছা, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার লাস্ট ম্যাথের মধ্যে ওই যে স্যাচুরেটেড ভোল্টেজ বের করা হয়েছিল সেখানে স্যার 2 কেন বিয়োগ করা হইলো? এটা হচ্ছে আপনার একটা কমন ভ্যালু বলতে পারেন, যে হচ্ছে আপনার 10 ডেসিবেল ছিল, সরি 10 ডেসিবেল না 10 ভোল্ট ছিল এখানে। তো আমার 10 ভোল্টটাকে মনে করেন যে আমার এখানে মানে জিনিসটা স্যাচুরেশনে যাইতে যাইতে 2 ভোল্ট হচ্ছে আমার এটার ইন্টারনালি রেজিস্ট্যান্সে ড্রপ হইছে। তো 2 ভোল্টটা এখানে এটা অ্যাজিউম করে নেওয়া হয়, এটা যে এরকম 2 ভোল্ট নিছি বা হচ্ছে বড় ভোল্টেজ হলে বেশি নিব, কম ভোল্টেজ হলে কম নিব, এরকম না। এটা জাস্ট একটা অ্যাজিউম করে অ্যাজাম্পশন আপনি বলতে পারেন যে 2 ভোল্টেজ আমি 2 ভোল্ট এখানে ড্রপ হিসাব করে নিছি, মানে স্যাচুরেটেড হইতে হইতে তো স্যার এখানে 2 ভোল্ট সব কমে সময় কি যায়। 2 বিয়োগ করা লাগবে? হ্যাঁ, সবসময় মোটামুটি 2 এর মতো ভোল্টেজ বিয়োগ করলেই চলবে। ঠিক আছে, এটার কারণটা আসলে বইয়েও ক্লিয়ার করে দেওয়া নাই, সরাসরি দিয়ে দিছে। তো তো মোটামুটি এটা ইন্টারনাল সার্কিটরির জন্য এখানে এখানে এতটুকু লস দেখাইছে, মানে বলছে যে স্যাচুরেশন হইতে হইতে মোটামুটি 8 ভোল্ট পর্যন্ত পাই যদি 10 ভোল্ট ইনপুট দিই। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো মোটামুটি আপনাদের অপএম্পের মানে বেসিক জিনিসপত্র কিন্তু শেষ। তো নেক্সট ক্লাস থেকে আমরা আসলে শুরু করব অপএম্পের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, মানে হচ্ছে অপএম্প ইউজ করে আমরা যে ধরনের কাজ করতে পারি, মানে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হবে আর কি। তো এরপর থেকে আসলে জিনিসগুলা যত পড়বেন তত বুঝতে পারবেন যে অপএম্পের আমার প্র্যাকটিক্যাল ফিল্ডের অ্যাপ্লিকেশন গুলা কি কি। এতদিন তো পড়ছেন যে আমার অপএম্প কি, অপএম্পের টার্মিনোলজি গুলা কি, অপএম্পের কি কি আমি ইউজ করছি। এখন শুরু করব যে অপএম্প ইউজ করে আমি কি করতে পারি। অপএম্প একটা সামিং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়, একটা সাবট্রাক্টর হিসেবে ইউজ করা যায়, তারপর হচ্ছে ইন্টিগ্রেটর হিসেবে ইউজ করা যায়, ডিফারেন্সিয়েটর হিসেবে ইউজ করা যায়। এই জিনিসগুলো হচ্ছে দেখবেন যে যখন আমরা সংজ্ঞা পড়ছিলাম তখন দেখছিলাম যে এটা একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার যেখানে আমি স্যার মাল্টিপ্লিকেশন করতে পারি, স্যার ওই সাবট্রাক্ট যে করতে পারি। কালকে একটা ম্যাথ দেখিয়েছিলেন স্যার, বলছিলেন যে ওপিএমপি এ যখন আমরা ইনপুটে কোনো ভোল্টেজ দিব না তখন ওপিএমপি এর সাথে যে ডিসি ভোল্টেজ গুলা থাকে ওইগুলা সোর্স ভোল্টেজ হিসেবে কাজ করে, মানে ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করে। তাহলে স্যার ইনপুট এগুলা বলতে ইনপুট ভোল্টেজ না, আমি এখানে বলি আপনি এইখানে কিন্তু হিসাব করছেন কি, পিক আউটপুট ভোল্টেজ কিন্তু হিসাব করছেন। ঠিক আছে, ইনপুট ভোল্টেজ না। কিন্তু ডিসি তে আপনার যে মানে সরাসরি যে ভোল্টেজটা বায়াসিং করা ছিল, ঠিক আছে একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু আপনি হিসাব করছেন পিক ভোল্টেজটা, পিক আউটপুট ভোল্টেজ ভিপি কে হিসেবে ইউজ করছেন না, এখানে ভিপি কে কিন্তু আপনি 8 ভোল্ট হিসেবে ইউজ করছেন। ঠিক আছে, তো এইখানে যেই ভোল্টেজটা আপনি দিছিলেন 10 ভোল্ট যেটা, ঠিক আছে এইখান থেকে যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাই স্যাচুরেটেড হয়ে 8 ভোল্ট হিসেবে আপনি আউটপুট সাইডে পাইছেন। ঠিক আছে, ইনপুটে কিন্তু আলটিমেটলি আপনার কোনো ভোল্টেজ যায় নাই, বা এই 10 ভোল্ট যে আমি ইনপুট হিসেবে ইউজ করছি এরকম কিছু না।
তো এই ভোল্টেজটাই স্যাচুরেটেড হয়ে মোটামুটি 8 ভোল্ট আমি আউটপুটে পাই যখন আমি এখানে কোনো সিগন্যাল দিব না, ঠিক আছে? তখন তো এটা জাস্ট একটা জেনারেল অ্যাজাম্পশন, আর কিছুই না। এরকম কেস ওইরকম মানে যে হরহামেশা যে স্যার থাকবে ওই যে এরকম না। প্লাস 10 ভোল্টটা স্যাচুরেটেড হয়ে তো 8 ভোল্ট হইলো, তাহলে মাইনাস যে 10 ভোল্টটা থাকলো ওইটা কি কিছু হবে না? না না না, ওইটা এখানে আসবে না। এটা হচ্ছে আপনার ওই জায়গায় আপনি যখন প্রথমে ডিফারেনশিয়াল অ্যামপ্লিফায়ারের সার্কিট আঁকছিলেন তখন ওই জায়গায় প্লাস ভিসিসি আর মাইনাস ভিই দিছিলেন না? তো ওইটাই হচ্ছে মানে সিম্বল আসলে ছোট হইতে হইতে বা বিবর্তিত হইতে হইতে যখন আমরা সিম্বলিক ডায়াগ্রাম আঁকছি তখন হচ্ছে উপরে প্লাস ভি নিচে মাইনাস ভি দিছি, এইটাই আর কিছু না। ওইটা তখন আসলে ইয়াতে আসবে না। মানে হচ্ছে পজিটিভ বায়াসিং যখন আমি একটা সাইডে করব তখন ওটাতে আবার নেগেটিভ বায়াসিং ও তো করা লাগবে, জাস্ট ওটার জন্য এখানে মাইনাস ভি তে কানেক্ট। আপনি যখন আউটপুট ভোল্টেজ হিসাব করবেন তখন পজিটিভ সাইডের টুকু হিসাব করলেই চলবে। এইটাকে একটা স্পেশাল কেস হিসেবে ধরে নিতে পারেন, কারণ হচ্ছে মানে এই টাইপের কেস সচরাচর দেখা যায় না, একটা ম্যাথের ক্ষেত্রেই আসলে দেখা লাগবে। বুঝতে পারছেন? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, আর কালকে সেম টাইমে আমরা আবার ক্লাস করব 4টায়, ঠিক আছে? আজকে একটু লেট হয়েছিল এই কারণে 4:15-তে দিছিলাম, সমস্যা ছিল একটু। তো কালকে আবার সেম টাইমে 4টায় ক্লাস, ঠিক আছে? আচ্ছা স্যার, নমস্কার। আদাব স্যার। আদাব স্যার। আদাব স্যার।